সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি দ্য কারেকশনস অ্যানালাইসিস ছাত্র রাজনীতির অষ্টম এপিসোডে। ছাত্র রাজনীতির এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ছাত্রদের সুযোগ, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে শুনি। আজ অষ্টম পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, জেনারেল সেক্রেটারি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দি কারেকশন অ্যানালাইসিসকে আজকের এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমাকে যে প্রশ্নটি করা হয়েছে যে কেন আমি একজন ছাত্র প্রতিনিধি হলাম, এই প্রশ্নের উত্তর আসলে আমার জন্য দেওয়া কিছুটা কঠিন, আবার কিছুটা সহজ। আমি যখন পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হই তখন আমি লক্ষ্য করি যে অনেক ধরনের সমস্যা, যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা, তো সেই সমস্যাগুলো আসলে সমাধান হওয়া প্রয়োজন। সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন ছাত্রদের কাজ করার সুযোগ তৈরি হয়েছে, তখন ক্যাম্পাস নিয়ে আমি কাজ করা শুরু করি। এবং সেই শুরু করার জায়গা থেকে যখন আমাদের পলিটেকনিকে একটি মুভমেন্ট হয়, সেই মুভমেন্টে আমার নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছে। এবং আমাদের শিক্ষার্থীরা এবং সারা বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যখন আমার নেতৃত্ব এবং আমাদের সংগঠনের নেতৃত্ব গ্রহণ করে, তখন আমি সিদ্ধান্ত নেই যে না, আমাকে একজন ছাত্র প্রতিনিধি হিসাবে ছাত্রদের যে অধিকার সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো আপনি অতিথি শিক্ষার্থীদের জন্য করেছেন এবং একই সাথে করে যেতে চান, এরকম কি আপনার কোনো কাজ রয়েছে কিনা? আমি আসলে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি এই কারণে যে পলিটেকনিক এবং কারিগরি সেক্টর নিয়ে আমার অনেক কাজ করার সুযোগ হয়েছে। অতীতে আমি পলিটেকনিক শিক্ষার্থী এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিছু দাবি নিয়ে কাজ করেছি। সেই দাবিগুলোর মধ্যে অনেকগুলো দাবি বাস্তবায়ন হয়েছে। পলিটেকনিক শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য ইতিমধ্যে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ভর্তি পরীক্ষা চালু হয়েছে পুনরায়। এবং আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর যে কোর্স কারিকুলাম, সেটি হচ্ছে ইংরেজিতে প্রণয়নের কাজও চলমান রয়েছে। এছাড়াও আমাদের পলিটেকনিক শিক্ষার্থীরা একটি যে বিষয়ে সবচেয়ে বেশি বৈষম্য, সেটা সেটি হচ্ছে উচ্চশিক্ষা। তো বর্তমানে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণাধীন রয়েছে। সেই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে 3টা ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পাবে। সেক্ষেত্রে এই ছাড়াও আমাদের আরো কিছু দাবিও বর্তমানে বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। আমি আশাবাদী যে ভবিষ্যতে আমি আরো কাজ করার সুযোগ পাবো। ভবিষ্যতেও আমাদের আরো কিছু বিষয় নিয়ে পরিকল্পনা রয়েছে। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা কাজ করছি। তাছাড়াও আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আসলে গবেষণা বিমুখ, তো আসলে তাদেরকে গবেষণা বিষয়ে কিভাবে আগ্রহী করা যায় সেই বিষয়টা নিয়েও আমরা কাজ করছি। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছি। এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্যই হচ্ছে যে পলিটেকনিক এবং কারিগরি শিক্ষার্থী যারা রয়েছে তাদের অধিকার বাস্তবায়ন করা এবং তাদের যেই শিক্ষার অধিকার, সেই অধিকার নিশ্চিত করা, পাশাপাশি পেশাগত সমস্যাগুলো সমাধান করা। ভবিষ্যতে আমার এই কাজের দ্বারা অব্যাহত থাকবে। আপনি যেহেতু কারিগরি ছাত্র আন্দোলনের মাধ্যমে জাতীয় পর্যায়ে পলিটেকনিক গুলোকে নেতৃত্ব দিচ্ছেন, তো আপনার চোখে বর্তমান সময়ে পলিটেকনিক বা কারিগরি সেক্টরের প্রধান সমস্যাগুলো কি, এবং এই সমস্যার সমাধানের ব্যাপারে আপনার নিজস্ব কোনো পরিকল্পনা রয়েছে কিনা? বর্তমান সময়ে আমাদের কারিগরি সেক্টরে এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহগুলোতে অনেক ধরনের সমস্যাই রয়েছে। তো এই সমস্যাগুলোর মধ্যে যদি আমি প্রথম স্থানে রাখি, সেটা হবে অবশ্যই আমাদের পর্যাপ্ত ল্যাব সুবিধা না থাকা। আপনারা যদি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ভিজিট করেন, বিশেষ করে আমি যদি বিভাগীয় পলিটেকনিক গুলোর কথা বলি, আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন বিভাগীয় যে পলিটেকনিক গুলো রয়েছে, সেখানে পর্যায়ক্রমিকভাবে ল্যাবগুলো কিন্তু আধুনিকায়ন করা হয়েছে। কিন্তু আমাদের জেলাভিত্তিক যে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো রয়েছে, সেখানে যেই কোর্সগুলো পড়ানো হয়, সেখানে কিন্তু আসলে পর্যাপ্ত ল্যাব ফেসিলিটি নেই। যেহেতু আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কারিকুলাম 60 থেকে 70% প্র্যাকটিক্যাল বেস, তো সেক্ষেত্রে যদি আমরা টেকনিক্যালি দক্ষ না হতে পারি, তাহলে আমরা কিন্তু আসলে জব ফিল্ডে গিয়ে ভালো কিছু করতে পারবো না। তো এইটাই আমাদের সব থেকে বড় সীমাবদ্ধতা। এরপরেও আরো কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমাদের শিক্ষক সংকট ছিল, সেটা এখন সাময়িকভাবে কিছুটা দূর হয়েছে। এছাড়াও আমি আরেকটা বড় সমস্যা যেটা মনে করি, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে কেন জানি হচ্ছে এখন ক্লাস করার একটা অনীহা লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীরা এখন ক্লাস করতে চায় না, প্র্যাকটিক্যাল করতে চায় না। বিগত সময়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটা নিয়মাবলী ছিল, সেটা হচ্ছে 80%-এর নিচে যদি কারো অ্যাটেন্ডেন্স হয়, সেক্ষেত্রে কিন্তু একজন শিক্ষার্থী
বোর্ড ফাইনাল পরীক্ষা দিতে পারবে না বা অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি যে অ্যাটেন্ডেন্স কম থাকা সত্ত্বেও তারা এখন পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে, যার কারণে কিন্তু আসলে একজন শিক্ষার্থী যে সে নিজেকে দক্ষ করে তুলবে, আমার মনে হয় না যে আসলে ওরকম দক্ষ শিক্ষার্থী বের হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে সমাধান হওয়া জরুরি। এছাড়াও আরো কিছু সমস্যা রয়েছে, পেশাগত সমস্যা। প্রতি বছর হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী বের হচ্ছে পাশ করে, কিন্তু তাদের না আসলে কর্মসংস্থানের তেমন সুযোগ নাই। তারপরে যদি আমি বলি প্রাইভেট সেক্টরের কথা বলি, প্রাইভেট সেক্টরে আসলে পেশাগত মর্যাদা নিয়েও অনেক প্রশ্ন করা যাবে, আসলে পেশাগত মর্যাদা কতটুকু পাচ্ছে। গভর্নমেন্ট সেক্টরের কথা যদি বলি, সেক্ষেত্রে উপসহকারী প্রকৌশলী বা সম্মান 10ম গ্রেড ছাড়া অন্য কোনো চাকরিতে আবেদন করার সুযোগ নেই, সেক্ষেত্রে চাকরিরও কিছুটা কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। এগুলো হচ্ছে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং পাশ করার পরে পেশাজীবীদের সমস্যা। আর কারিগরি সেক্টর যেহেতু অনেক বড়, এটা নিয়ে হচ্ছে আমাদের বর্তমান যে সরকার, তাদেরকে অনেক কাজ করতে হবে। কারণ আমরা সবসময় একটা কথা বলি যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আসলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। পাশাপাশি আপনার ভাষাগত শিক্ষাও দরকার। আর যেহেতু এখন হচ্ছে আসলে আহ প্রযুক্তি অনেক এগিয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার বিষয়ে আমাদের একটু গুরুত্ব আরোপ করা জরুরি। আমি মোটামুটি সংক্ষেপে বলার চেষ্টা করেছি, তবে আমাদের এই সেক্টরের সমস্যাটা আসলে খুবই ব্যাপক এবং আমাদের যারা সরকারের পক্ষে রয়েছেন বর্তমানে তারাও এই বিষয়টা খুব অবগত, কারণ তারা এই বিষয়ে অনেক গবেষণা করেছে। আমি মনে করি এখনই সময় উপযুক্ত যে এই সমস্যাগুলোকে নিরসন করা। আপনি বাংলাদেশের পলিটেকনিক গুলোর এবং কারিগরি সেক্টরের একজন জাতীয় প্রতিনিধি, এবং আপনি আগামী 2 বছর পর এই কারিগরি সেক্টরকে কোন অবস্থানে দেখতে চান? কিছুক্ষণ পূর্বে আমি বলেছিলাম যে আমাদের কারিগরি সেক্টরটা কিন্তু অনেক বড়। এখানে যে আমাদের কারিগরি সেক্টর বলতে যে আমরা শুধু পলিটেকনিক ইনস্টিটিউট গুলি বলতে এরকম না, আমাদের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রয়েছে, আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, আমাদের মনোটেকনিক রয়েছে। এছাড়াও হচ্ছে আমাদের বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে যেখানে হচ্ছে আমাদের এইচএসসি ভোকেশনাল কোর্স করানো হয়, এসএসসি ভোকেশনাল কোর্স করানো হয় বিভিন্ন স্কুলগুলোতে। তো এই শিক্ষা ব্যবস্থাটা অনেক বড়, কিন্তু বাংলাদেশে কিন্তু আসলে কারিগরি শিক্ষাটাকে ওইভাবে মানুষ সাদরে গ্রহণ করে না, এবং এটা আমাদের মেইন স্ট্রিম এডুকেশনও না। আমি আগামী 2 বছর পরে আমাদের কারিগরি শিক্ষা ব্যবস্থাটাকে আমি মেইন স্ট্রিম এডুকেশনে দেখতে চাই। এবং আমাদের বর্তমান সরকার প্রধানও বলেছেন যে ওনারা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিবেন, এবং আমাদের মাধ্যমিক পর্যায়ের এখন ক্লাস 6 অথবা 8 থেকে ওনারা কারিগরি শিক্ষার জন্য বিভিন্ন কোর্স, পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন নতুন করে বই পড়ানো শুরু করবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা বাস্তবায়ন হওয়া খুবই জরুরি, এবং যদি বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে বর্তমানে যেমন হচ্ছে আমাদের যেই জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেগুলো হচ্ছে বেকার তৈরির কারখানা, তো আমার মনে হয় যে ভবিষ্যতে যদি কারিগরি শিক্ষাকে মেইন স্ট্রিম এডুকেশনে নিয়ে আসা যায় সেক্ষেত্রে আর আমাদের শিক্ষা ব্যবস্থা বেকার তৈরির কারখানা হবে না, এটা স্কিল বেসড একটা এডুকেশন সিস্টেম হিসেবে গড়ে উঠবে। শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হবে। আমরা জানি যে আপনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী, তো সেই জায়গা থেকে আপনি পলিটেকনিক গুলোর ছাত্র, তারপরে রাজনীতি এবং ক্যাম্পাস সম্বন্ধে কিছু বলতে চান কিনা? আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে অনেক গর্বিত। আমার সৌভাগ্য হয়েছে এই ক্যাম্পাস নিয়ে কাজ করার। বিগত সময়ে আমি লক্ষ্য করেছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে যে এখানে আসলে ছাত্র রাজনীতি করার তেমন সুযোগ ছিল না। একটা নির্দিষ্ট দল ব্যতীত অন্যান্য সংগঠনগুলোর তেমন অ্যাক্টিভিজম এই ক্যাম্পাসে ছিল না। তো জুলাই পরে একটা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সবকিছু এসেছে, এবং আমাদের ক্যাম্পাসগুলোতে এখন যে সকল রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা শিক্ষার্থীদের কল্যাণে নানান ধরনের কাজ করেছে। রিসেন্টলি আমি খেয়াল করেছি যে আমাদের ঢাকা পলিটেকনিকের একটি স্বনামধন্য ছাত্র সংগঠন তারা বৃক্ষরোপণ করেছে, আরো একটি ছাত্র সংগঠন হচ্ছে কালচারাল বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করেছে, আর একটি ছাত্র সংগঠন দেখলাম হচ্ছে বিভিন্ন কম্পিটিশন আয়োজন করেছে এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করেছে। তো এই ধারাটা আসলে অব্যাহত থাকা উচিত। আমি মনে করি একজন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী হিসেবে যারা বর্তমানে রানিং শিক্ষার্থী রয়েছে তাদেরকে একটা জিনিসে একটু বেশি গুরুত্ব আরোপ করা উচিত, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো। প্র্যাকটিক্যালের প্রতি কেন জানি না একটু অনীহা কাজ করে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান যে ল্যাবগুলো সেগুলো কিন্তু অনেক আধুনিকায়ন করা হয়েছে বিগত সময় থেকে। তো এখন আমাদের যেই ক্যাম্পাসের ফেসিলিটি গুলো আছে, আমি যতদিন এই ক্যাম্পাসের ছাত্র ততদিন কিন্তু আমি ফেসিলিটি গুলো পাবো।
তো যখন আমার ছাত্রত্ব শেষ তখন কিন্তু আমার আর রিটার্ন ক্লাস করার সুযোগ নেই। সেক্ষেত্রে আমি মনে করি যে ছাত্রদের উচিত যে এই ক্যাম্পাস লাইফে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোকে খুবই গুরুত্ব দেওয়া এবং গুরুত্ব সহকারে নিজের দক্ষতা বৃদ্ধি করা। আর যেহেতু ছাত্র রাজনীতির বিষয়টা নিয়ে আমি কিছুক্ষণ পূর্বে বললাম, ছাত্র রাজনীতি মূলত ছাত্রদের কল্যাণের জন্য। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে বর্তমান ছাত্র সংগঠনগুলো রয়েছে সক্রিয়, তাদের নিকট আমার বিরুদ্ধে আহ্বান যে আপনারা ছাত্রদের কল্যাণে আপনারা আপনাদের কার্যক্রমগুলো অব্যাহত রাখবেন। বিগত সময়ে আমরা দেখেছি আমাদের এখানে হলে সিট বাণিজ্য, তারপর হচ্ছে শিক্ষার্থীরা নানাভাবে বিভিন্ন বিষয়ে ভোগান্তির শিকার হতো। তো আমরা আশাবাদী যে আগামী সময়গুলোতে এই ধরনের কোনো সমস্যায় শিক্ষার্থীরা পড়বে না, যেহেতু ছাত্র রাজনীতিটা শিক্ষার্থীদের কল্যাণের জন্যই। আপনারা শিক্ষার্থীদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে ছিলেন কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জনাব হাবিবুর রহমান। তিনি কারিগরি সেক্টর এবং কারিগরি সেক্টরের শিক্ষার্থীদের ব্যাপারে কথা বললেন। আমরা চাই কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্য কারেকশনস অ্যানালাইসিস ছাত্র রাজনীতির 8ম এপিসোড আজ এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।